আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে তোমাদের সাথে আমি রয়েছি আনিকা তাহসিন মিম, কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে। আচ্ছা আচ্ছা, যারা লাইভটা জয়েন করছো আমাকে কাইন্ডলি একটু জানিয়ে দাও তো, আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, একটু কাইন্ডলি জানিয়ে দাও। আচ্ছা, আজকে আমরা পড়াশোনা করব মোটামুটি বেশ কয়েকটা টপিক নিয়ে। আচ্ছা, আলামিন আমাদের সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের টপিক হচ্ছে, প্রথম টপিক যেটা সেটা হচ্ছে আজকে ডি ব্রগলির সমীকরণ। আচ্ছা, তোমরা আরো বেশ কিছুজন জয়েন করো, আমরা হচ্ছে তারপর পড়াশোনা শুরু করি। আর যারা জয়েন করছো তারা হচ্ছে কাইন্ডলি লাইভটা শেয়ার করে দেন। আচ্ছা, শুভ জানতে চাচ্ছে আপু আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা, কাইন্ডলি হচ্ছে লাইভটা হচ্ছে শেয়ার করে দাও, যারা লাইভটা জয়েন করছো, যেন হচ্ছে তোমাদের সাথে তোমাদের বন্ধুরাও আমাদের সাথে ক্লাসগুলো করতে পারে, লাইভে জয়েন হতে পারে সরাসরি। আচ্ছা আচ্ছা, যারা জয়েন করছো আমাকে একটু জানাও তো যে হচ্ছে আমার ভয়েস ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা বা হচ্ছে বোর্ড দেখা যাচ্ছে কিনা। জি, সব ঠিক আছে। আচ্ছা, আলামিন জানাচ্ছে আমাদের সব ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে আস্তে আস্তে আমাদের ক্লাস শুরু করি। আচ্ছা, শুভ বলছে জি ম্যাম, সব শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের আজকে প্রথম টপিক হচ্ছে ডি ব্রগলির সমীকরণ। কি পড়াশোনা করব আমরা? ডি ব্রগলির সমীকরণ নিয়ে পড়াশোনা করব। আচ্ছা, আমরা যখন বোর পরমাণু মডেল পড়েছিলাম তখন আমরা কি জেনেছিলাম বলো তো? যে বোর ইলেকট্রনকে মূলত একটি কণা হিসেবে বিবেচনা করছেন এবং তার ভিত্তিতেই বোর হচ্ছে তার পরমাণু মডেলটি পেশ করেছিলেন। আচ্ছা, তাহলে বোরের মতবাদ অনুযায়ী হচ্ছে ইলেকট্রন কণাধর্মী, কিন্তু এক্ষেত্রে আমাদের ডি ব্রগলি কি বলছেন? ডি ব্রগলি আমাদের জানাচ্ছেন যে ইলেকট্রন একই সাথে কণাধর্মী এবং তরঙ্গধর্মী। কি বলছেন? যে ইলেকট্রন একই সাথে কণাধর্মী এবং তরঙ্গধর্মী, অর্থাৎ ইলেকট্রন দ্বৈতধর্মী, যেটা বলছেন আমাদের ডি ব্রগলি। আচ্ছা, এখন ডি ব্রগলি শুধু বললে তো হবে না, ব্যাপারটা প্রমাণ করতে হবে। এখন চলো আমরা শিখে নেই যে ডি ব্রগলি কিভাবে ব্যাপারটা প্রমাণ করেছেন। দেখো, প্লাঙ্কের সমীকরণ থেকে আমরা কি জানি? প্লাঙ্কের থেকে আমরা জানি যে ই ইকুয়ালস টু এইচ নিউ। কি জানি? প্লাঙ্কের সমীকরণ অনুযায়ী ই ইকুয়ালস টু এইচ নিউ। আচ্ছা, আইনস্টাইন থেকে আমরা কি জানি? আইনস্টাইন বলছেন ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার। কি বলছেন? প্লাঙ্ক বলছেন যে ই ইকুয়ালস টু এইচ নিউ এবং আইনস্টাইন বলছেন ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার। এখন ডি ব্রগলি তাদের দুইজনের সমীকরণটা একসাথে লিখছেন যে এম সি স্কোয়ার ইকুয়ালস টু এইচ নিউ, যেহেতু ই ইকুয়ালস টু এইচ নিউ এবং ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার, তাহলে দুটো সমীকরণ থেকে আমরা পাই এম সি স্কোয়ার ইকুয়ালস টু এইচ নিউ। এখন আমাদের জানা দরকার যে এই কোনটা কি প্রকাশ করছে, তাই না? আচ্ছা, এম মূলত হচ্ছে এখানে ফোটনের ভর, সি হচ্ছে ফোটনের বেগ, এইচ হচ্ছে আমাদের প্লাঙ্কের ধ্রুবক এবং নিউ হচ্ছে স্পন্দন সংখ্যা। আচ্ছা, আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো, তাই না? আর বোর্ডও হচ্ছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, লেখা ঠিকভাবে বোঝা যাচ্ছে কিনা আমাকে হচ্ছে মাঝে মাঝে তোমরা একটু জানাবে। যদি কখনো সমস্যা হয় এবং কারো কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি চেষ্টা করবো কমেন্টগুলো পিক করার। আচ্ছা, তাহলে আমরা কি বললাম?
এম হচ্ছে আমাদের ফোটনের ভর, সি হচ্ছে ফোটনের বেগ, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এবং নিউ হচ্ছে আমাদের স্পন্দন সংখ্যা। আচ্ছা, ফোটন, ফোটন শব্দটা যে এলো, ফোটন কি? ফোটন বলতে আমরা মূলত আলোর কণাকে বুঝিয়ে থাকি। কি বলি আমরা? আলোর কণা বুঝিয়ে থাকি ফোটন বলতে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? mc স্কোয়ার ইকুয়ালস টু এইচ সি বাই লেমডা। যেহেতু আমরা জানি স্পন্দন সংখ্যা নিউ ইকুয়ালস টু সি বাই লেমডা, কি লিখলাম আমরা? mc স্কোয়ার ইকুয়ালস টু এইচ ইন্টু আমরা এই নিউটাকে ভাঙিয়ে লিখলাম সি বাই লেমডা। আচ্ছা, উভয় পক্ষ থেকে আমরা যদি একটা সি বাদ দিই তাহলে আমরা পাই এইচ বাই লেমডা। আচ্ছা, এম সি, আমরা এম জানলাম ফোটনের ভর, সি জানলাম ফোটনের বেগ, তাহলে অ্যাজ আ হোল আমরা এমসি কি পাচ্ছি? অ্যাজ আ হোল এমসি মানে আমরা পাচ্ছি ফোটনের ভরবেগ। কি পাচ্ছি? ফোটনের ভরবেগ। তাহলে ফোটনের ভরবেগ সমান পাচ্ছি আমরা এইচ বাই লেমডা। আচ্ছা, এখন ফোটন না ধরে আমরা যদি কোনো চলমান বস্তুর বেগ হিসেব করি, এখানে তোমরা ফোটন ধরেছি বলে আমরা সি বসিয়েছি, কিন্তু ফোটনের পরিবর্তে আমরা যদি কোনো চলমান বস্তুর বেগ ধরি তাহলে আমরা কি লিখতে পারি? এম ভি। কি লিখতে পারি? এম ভি। এম ভি সমান এইচ বাই লেমডা। বা এটাকে আমরা লিখতে পারি, যদি সাইড চেঞ্জ করি তাহলে আসবে লেমডা সমান এইচ বাই এম ভি। কি পেলাম আমরা? লেমডা সমান এইচ বাই এম ভি। এখন দেখো লেমডা কি? লেমডা আমরা বললাম যে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে লেমডা এখানে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম প্রকাশ করছে। আর কি? এইচ, এইচ হচ্ছে মূলত ধ্রুবক, বাই এমভি। এমভি কি প্রকাশ করছে? এমভি এখানে ইলেকট্রনের কণা ধর্ম প্রকাশ করছে। কি প্রকাশ করছে? কণা ধর্ম। তাহলে এই টোটাল সমীকরণ থেকে আমরা ডি ব্রগলি সমীকরণ অনুযায়ী জানলাম যে ইলেকট্রন একই সাথে তরঙ্গধর্মী এবং ইলেকট্রন কণাধর্মী। ডি ব্রগলি তার এই সমীকরণের মাধ্যমে এটাই প্রমাণ করেন যে ইলেকট্রন দ্বৈতধর্মী, অর্থাৎ একই সঙ্গে ইলেকট্রন কণাধর্মী এবং ইলেকট্রন তরঙ্গধর্মী। আচ্ছা, এখান থেকে আমরা এই ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি এই সমীকরণটা মনে রাখবো, কেননা আমরা পরবর্তীতে মানে এর পরের টপিকে যে প্রমাণটা করব সেক্ষেত্রে আমাদের এইটুকু প্রয়োজন হবে, যে কি ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি। আচ্ছা, সবার কি এটা বোঝা হয়েছে? কে কে বুঝতে পেরেছো বা বুঝতে পারোনি দুটোই আমাকে একটু কমেন্ট করে জানাও। বুঝতে পারলে তোমরা আমি পরের টপিকে চলে যাই। বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার এটুকু যে ডি ব্রগলি এই সমীকরণ দিয়ে তাহলে আমাদের কি প্রমাণ করলেন? যে ইলেকট্রন একই সঙ্গে তরঙ্গধর্মী এবং কণাধর্মী। আচ্ছা, এখান থেকে কি প্রশ্ন আসতে পারে একই সাথে আমি যদি একটু বলে যাওয়ার চেষ্টা করি। দেখো, এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম পরীক্ষায় তোমরা একটা কমন প্রশ্ন পাবা, সেটা হচ্ছে সৃজনশীলের অনুধাবন, মানে হচ্ছে খ নাম্বার যে প্রশ্নটা, সেখানে হচ্ছে তোমাকে লিখতে বলতে পারে যে ইলেকট্রনের দ্বৈত ধর্ম ব্যাখ্যা করো, কিংবা কোটেশনের ভিতরে দিয়ে বলতে পারে ইলেকট্রন দ্বৈতধর্মী ব্যাখ্যা করো। তখন আমরা কি করব? তখন আমরা গদ বাঁধা কোনো লেখা না লিখে আমরা যদি এই 5-6 লাইনের সমীকরণটি দিয়ে দেই তাহলে আমাদের 2 পাওয়ার সম্ভাবনা প্রায় 100%। তাহলে আমরা এই সমীকরণটা এভাবে প্রমাণ করে দিব এবং নিচে লিখে দেব, অর্থাৎ এখানে ইলেকট্রনের দ্বৈত ধর্ম প্রমাণিত হয়েছে। আচ্ছা, চলো পরবর্তী টপিকে যাই। আমরা কি বলেছিলাম যে এখান থেকে আমাদের একটা সমীকরণ আমাদের পরবর্তীতে লাগবে, যেটা আমরা বলেছিলাম ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি। আমরা সাইড একটু লিখে নেই, কি বললাম? ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা শিখব প্রমাণ। কোনটা? এম ভি আর ইকুয়ালস টু NH বাই 2 পাই।
আচ্ছা দেখো, আমরা যখন বোর পরমাণু মডেলটা পড়েছিলাম তখন আমরা সীমাবদ্ধতার ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা পেয়েছিলাম। সীমাবদ্ধতাটা কি ছিল যে বোরের পরমাণু মডেল অনুসারে বোর যে বলেছেন যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2 সেটা কোত্থেকে এসেছে বা সেটার কোনো গাণিতিক ব্যাখ্যা আমাদের বোর দিতে সমর্থ হননি। এটা ছিল বোরের একটি সীমাবদ্ধতা। আচ্ছা, এই ক্ষেত্রে এই সীমাবদ্ধতাটা দূর করেন বিজ্ঞানী ডি ব্রগলি। কিভাবে করেন চলো দেখি। দেখো, আমরা ডি ব্রগলির সমীকরণ থেকে জানলাম যে উনি প্রমাণ করেছেন ইলেকট্রন একই সঙ্গে কণাধর্মী এবং তরঙ্গধর্মী। আচ্ছা, আমরা জানি যে ইলেকট্রন একটি কক্ষপথে আবর্তনশীল অবস্থায় থাকে। কি থাকে? আবর্তনশীল অবস্থায় বা ঘূর্ণনশীল অবস্থায় থাকে। আচ্ছা, এখন যদি আমরা ইলেকট্রনকে একটি তরঙ্গধর্মী চিন্তা করি তাহলে ইলেকট্রন কি করবে? যখন আবর্তিত হবে তখন একটি তরঙ্গ সৃষ্টি করে আবর্তিত হবে, তাই না? তাহলে ইলেকট্রন তার স্থির কক্ষপথ বা পরিধিতে আমরা যদি ধরি যেভাবে তরঙ্গের ন্যায় আবর্তিত হচ্ছে, বোঝাতে পারলাম? তরঙ্গের ন্যায় আবর্তিত হচ্ছে, তাহলে আমরা কি দেখবো যে এখানে n সংখ্যক তরঙ্গ তৈরি হবে। n সংখ্যক তরঙ্গ তৈরি হবে। এখন এই n এর মান সবসময় আমরা মনে রাখবো যে পূর্ণ সংখ্যা হবে। কি হবে? পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ ইলেকট্রন তার এই পরিধিতে ঘোরার সময় যে তরঙ্গ তৈরি করবে সেই তরঙ্গ সবসময় যে n সংখ্যক তরঙ্গ হবে, n এর মান সবসময় হবে পূর্ণ সংখ্যা। অর্থাৎ এখানে আমরা কোনো ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল কোনো সংখ্যা আমরা পাবো না। আচ্ছা, তুমি দেখো এখন এই যে পরিধির দৈর্ঘ্য সমান আমরা কি জানি? পরিধির দৈর্ঘ্য সমান আমরা জানি 2πr, তাই তো? পরিধির দৈর্ঘ্য আমরা জানি 2πr। এখন এই পরিধিতে যখন একটি তরঙ্গ মানে n সংখ্যক তরঙ্গ তৈরি হচ্ছে, আমরা জানি যে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কি? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা দ্বারা আমরা প্রকাশ করি। এখন তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝি? যে একটা তরঙ্গের যে বিস্তৃতি সেটাই তো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তুমি দেখো যদি এই পরিধিতে তরঙ্গটা বিস্তৃত হয় তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই পরিধির সমান হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে এখানে যদি আমরা n সংখ্যক তরঙ্গ পাই তবে তার তরঙ্গ দৈর্ঘ্য হবে n ল্যামডা, যা পরিধির দৈর্ঘ্যের সমান হবে। তাই আমরা এই কষ্ট দিয়ে এটা লিখতে পারি। আচ্ছা, এখন দেখো তো কি লেখা যায়? 2πr = n ল্যামডা। এই যে আমি বলেছিলাম যে ল্যামডা = h/mv, এই সমীকরণটা আমাদের এটা প্রমাণে লাগবে। দেখেছো, এখানে আমরা ল্যামডার পরিবর্তে লিখব h/mv। তাহলে আমরা একটু সাইড চেঞ্জ করে দেখি তো কি আসে। mv কে আমরা এপাশে নিয়ে আসলাম, 2π কে আমরা ওপাশে নিয়ে যাব, অর্থাৎ সাইড চেঞ্জ, নর্মাল একটা সাইড চেঞ্জ, nh/2π। তার মানে এটা আমরা প্রমাণ করে ফেলাম যে mvr = nh/2π। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? ক্যান ইউ রিপিট প্লিজ? ইয়া, আচ্ছা আমরা আরেকবার রিপিট করে দিচ্ছি। কি হলো ব্যাপারটা? যে আমরা বললাম আমাদের ডি ব্রগলি প্রমাণ করেছেন যে ইলেকট্রন একই সঙ্গে কণাধর্মী এবং তরঙ্গধর্মী। আচ্ছা, তাহলে আমরা জানি যে ইলেকট্রন একটি শক্তি স্তরে বা কক্ষপথে বা পরিধিতে আবর্তনশীল অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? আবর্তনশীল অবস্থায় থাকে। আচ্ছা, সে আবর্তনশীল অবস্থায় তাহলে যদি সে তরঙ্গধর্মী হয় তাহলে অবশ্যই আবর্তন রূপে একটি তরঙ্গ তৈরি হচ্ছে। এখন পরিধিতে যখন তরঙ্গ তৈরি হবে তখন পরিধির সমান তরঙ্গ দৈর্ঘ্যেরই তো তরঙ্গ তৈরি হবে, তাই না? তাহলে আমরা জানি যে পরিধির দৈর্ঘ্য হচ্ছে 2πr এবং এখানে যে n সংখ্যক তরঙ্গ তৈরি হচ্ছে তার দৈর্ঘ্য হবে n ল্যামডা। ইকুয়ালস দিয়ে আমরা লিখলাম 2πr = n ল্যামডা। তাহলে 2πr = n ইন্টু ল্যামডার আমরা এর আগে যখন ডি ব্রগলির প্রমাণটা দেখেছিলাম তখন আমরা এই সমীকরণটা পেয়েছিলাম যেটা আমরা বলেছিলাম এই প্রমাণটাতে প্রয়োজনীয়। তাহলে ল্যামডা = আমরা পেয়েছিলাম h/mv। কি পেয়েছিলাম? h/mv, যেটা আমরা এখানে ল্যামডার পরিবর্তে লিখে দিলাম। তাহলে আমরা সাইড চেঞ্জ করে পেলাম কি mvr = nh/2π। তাহলে আমাদের বোর যেটি প্রমাণ করতে ব্যর্থ ছিলেন বা বোরের যে সীমাবদ্ধতাটা ছিল সেটা ডি ব্রগলি এখানে পূরণ করে দিয়েছে, তাই তো? আচ্ছা, সবার কাছে কি ক্লিয়ার পড়াটা?
এই প্রমাণটা কিন্তু প্রায়শই পরীক্ষায় আসে যে প্রমাণ করো mvr ইকুয়ালস টু nh/2 এই প্রমাণটা হচ্ছে তোমাদের দেখো 3 লাইনের একটা প্রমাণ, যদি তুমি লিখতে পারো সুন্দর করে গুছিয়ে, জাস্ট আমি যেভাবে লিখেছি এভাবেই যদি লিখে দাও তুমি হচ্ছে 2 এ 2 পেতে বাধ্য। তাই হচ্ছে আমাদের এই পড়াগুলো আসলেই খুব ইম্পর্টেন্ট পড়া। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্ট করো, আমি হচ্ছে কমেন্ট পিক করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাহি। আচ্ছা, তাহলে ক্লিয়ার সবার না? আমরা পরবর্তী টপিকে যাই। আমাদের পরবর্তী টপিক হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। কি? হাইজেনবার্গের কি বললাম আমরা? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, তাই তো? আচ্ছা, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কি? আমরা বোরের যখন সীমাবদ্ধতা সম্পর্কে জেনেছিলাম তখন আমরা পড়েছিলাম যে বোর যে পরমাণু মডেলটি প্রস্তাবনা দিয়েছিলেন সেই পরমাণু মডেলটি আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বিরুদ্ধ, অর্থাৎ পরস্পর সাংঘর্ষিক, বা বোরের পরমাণু মডেল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিকে মেনে চলে না। তাহলে এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কি? আচ্ছা, হাইজেনবার্গ বলছেন আমরা ইলেকট্রনের একই সঙ্গে অবস্থান এবং ভরবেগ শুদ্ধভাবে নির্ণয় করতে পারবো না। কি পারবো না? একই সঙ্গে আমরা ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ নির্ণয় করতে পারবো না শুদ্ধভাবে। কিন্তু বোর কি বলেছিলেন? বোর বলেছিলেন আমরা একই সাথে ইলেকট্রনের অবস্থান এবং তার ভরবেগ নির্ণয় করতে পারবো, যেটা ছিল কৌণিক ভরবেগ, তাই না? তাহলে হচ্ছে হাইজেনবার্গ কিভাবে এটি প্রমাণ করছেন দেখো। উনি, আমরা যদি এক্স কে ধরি অবস্থান এবং পি কে যদি ধরি আমরা ভরবেগ, কি ধরি? ভরবেগ। কি বললাম? যে এক্স যদি হয় আমাদের অবস্থান এবং পি যদি হয় আমাদের ভরবেগ, তাহলে দেখো ডেল এক্স, যেটা হলো মূলত অবস্থানের ত্রুটি, ইন্টু ডেল পি, যেটা হচ্ছে ভরবেগের ত্রুটি। ডেল এক্স হচ্ছে আমাদের অবস্থান ত্রুটি এবং ডেল পি হচ্ছে ভরবেগের ত্রুটি, সমান বা বড় হবে কত এর বলো তো? সমান বা বড় হবে h/4 এর। কি বললাম আমরা? যে অবস্থান ত্রুটি ইন্টু ভরবেগের ত্রুটি আমাদের বড় হবে অথবা সমান হবে h/4 এর। এটাকে অন্যভাবে আমরা লিখতে পারতাম h কাট 2 যেখানে h কাটের মান হলো h/2 h/2, সুতরাং আমরা একসাথেই লিখে দিলাম যে h/4। বুঝলাম আমরা ব্যাপারটা? আচ্ছা, আমরা যদি একটু লজিক্যালি চিন্তা করি দেখো তো ব্যাপারটা কি দাঁড়ায়। যে আমরা বললাম, বা অর্থাৎ হাইজেনবার্গ বলল অবস্থান ত্রুটি ইন্টু ভরবেগের ত্রুটি অবশ্যই সমান বা বড় হবে h/4 থেকে। এখন দেখো, তুমি যদি অবস্থানটা খুব সূক্ষ্মভাবে নির্ণয় করতে পারো, অর্থাৎ অবস্থান ত্রুটি যদি তোমার অনেক কম হয়, তাহলে স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে তোমার ভরবেগের ত্রুটিটা বেড়ে যাবে, কেননা দুইটার গুণফল অবশ্যই h/4 অপেক্ষা বড় হবে। আবার যদি তুমি ভাইস ভার্সা চিন্তা করো, যে ভরবেগের ত্রুটি যদি তুমি একদম খুব সূক্ষ্মভাবে ভরবেগটা বের করতে পারো, অর্থাৎ ভরবেগ ত্রুটি যদি অনেক কম হয়, তাহলে সেক্ষেত্রে এই সমীকরণকে ব্যালেন্স করতে গিয়ে অবস্থান ত্রুটিটা তোমার বেড়ে যাবে। অর্থাৎ একই সাথে তুমি ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ
ত্রুটিহীনভাবে বা শুদ্ধভাবে বের করতে পারছো না। এটাই ছিল আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। মূল কথা কি? মূল কথা হলো যে আমরা একই সাথে ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান শুদ্ধভাবে বা ত্রুটিমুক্তভাবে নির্ণয় করতে পারছি না। আচ্ছা, এখান থেকে যদি তোমাদের কোনো এমসিকিউ আসে তাহলে সেটা কি হতে পারে বলো তো? কি ধরনের এমসিকিউ হতে পারে? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে যে সমীকরণটা আমরা পড়লাম সেটা দিয়ে আসলে একটা এমসিকিউ হয়ে যেতে পারে। দেখো, যদি এরকম আসে যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মতে, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মতে এখন তোমাকে 4টা অপশন তারা দিয়ে দিল। কি কি অপশন দিল দেখো তো? যে প্রথম অপশন তারা দিল পাই, সেকেন্ড অপশন দিল এখন দেখো, তোমার যদি সমীকরণটা জানা না থাকে বা তুমি যদি হাইজেনবার্গের সমীকরণ সম্বন্ধে তুমি আগে থেকে পড়াশোনা না করে যাও তাহলে কি তোমার দ্বারা সম্ভব এই 4টা থেকে আসল সমীকরণটা খুঁজে বের করা? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই সমীকরণটা মনে রাখতে হবে। আচ্ছা, যারা সাথে জয়েন আছো তারা আমাকে জানাও তো সঠিক উত্তর এখানে কোনটা হবে এমসিকিউর? একটু কমেন্ট করে আমাকে জানাও যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ক্ষেত্রে সঠিক সমীকরণ কোনটি। উর্বি চক্রবর্তী বলছে নমস্কার ম্যাম। নমস্কার। আচ্ছা, জলদি জলদি জানাও তো, চট জলদি, আমি কিন্তু মাত্র পড়িয়েছি যে সঠিক সমীকরণ কোনটি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিমতে সঠিক সমীকরণ কোনটি? ক নাম্বার নাকি খ নাম্বার নাকি গ নাকি ঘ, কোনটি? আচ্ছা, রাকিব হাসান উত্তর করেছে খ। উর্বি চক্রবর্তী বলছে এ। এ মানে ক। আর কেউ? দেখি আর কে কি বলছে। দেখো, ভুল হোক বা শুদ্ধ হোক পার্টিসিপেশনটা খুব বেশি দরকার, তাহলে ক্লাসে তোমাদের মনোযোগটা ভালো থাকবে। কোনটা মনে হয় তোমার, কোনটা সঠিক উত্তর? আচ্ছা, রাকিব হাসান আবার কমেন্ট করছেন খ। আচ্ছা হ্যাঁ, আমাদের সঠিক উত্তর হচ্ছে খ। আমরা কি পড়িয়েছিলাম? যে অবস্থান ত্রুটি ইন্টু ভরবেগের ত্রুটি সমান বা বড় হবে h/4π থেকে। কি বলেছিলাম? যে অবস্থান ত্রুটি ইন্টু ভরবেগের ত্রুটি h/4π অপেক্ষা সমান বা বড় হবে। আচ্ছা, তাহলে সঠিক উত্তর এটি। আমরা খুব মনোযোগ দিয়ে 4টা অপশনই দেখবো, কারণ অপশনগুলো দেখতে অনেকটা একই রকম লাগে, তাই আমরা তাড়াহুড়ো করে ভুল উত্তরে যেন দাগিয়ে না ফেলি, সেক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখবো। আচ্ছা, সবার ক্লিয়ার তো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটুকু? আমরা পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিকটা হচ্ছে আমাদের যে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। কি পড়বো আমরা? শ্রোডিঞ্জারের
তরঙ্গ সমীকরণ। আচ্ছা দেখো, আমরা যখন বোরের মডেলটা পড়েছিলাম তখন আমরা কি কি সীমাবদ্ধতা দেখেছিলাম, যে আমরা একটা সীমাবদ্ধতা পেয়েছিলাম, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সে ব্যাখ্যা করতে সমর্থ না বা সে মেনে চলে না। তারপর কি পেয়েছিলাম, যে শক্তি স্তরের দ্বিমাত্রিক মডেল আমাদের বোর দিয়েছিল, কিন্তু ত্রিমাত্রিক মডেল সম্পর্কে কোনো সঠিক ব্যাখ্যা বোরের পরমাণু মডেল থেকে আমরা পাইনি। তারপর কি দেখেছিলাম, যে ইলেকট্রনের দ্বৈত ধর্ম সম্পর্কে ব্যাখ্যা করতে সক্ষম ছিল না। আচ্ছা, এই সব ত্রুটিগুলো দূর করতে আমাদের শ্রোডিঞ্জার একটি তরঙ্গ সমীকরণ প্রকাশ করেন। সমীকরণটা কি? সমীকরণটা আমরা মুখস্থ করব এক কথায়। কি সমীকরণ দেখি, আমরা লিখি। মোটামুটি বেশ বড় একটি সমীকরণ না? সমীকরণটা কি আমাদের? ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার ইন্টু সাই প্লাস ডি স্কোয়ার বাই ডি ওয়াই স্কোয়ার ইন্টু সাই প্লাস ডি স্কোয়ার বাই ডি জেড স্কোয়ার ইন্টু সাই প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ইন্টু এ মাইনাস ভি ইন্টু সাই ইকুয়ালস টু 0। কি বললাম আমরা? ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার ইন্টু সাই প্লাস ডি স্কোয়ার by dy square into psi plus d square by dz square into psi plus 8 pi square m by h square into e minus v whole into psi equals to কত পেলাম আমরা? 0। আচ্ছা, সমীকরণটা মুখস্থ করব যেন জ্ঞানমূলক প্রশ্ন, অর্থাৎ ক নাম্বার যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আমাদের সৃজনশীলে আসে সেখানে যদি তোমাকে লিখতে বলা হয় যে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটি লিখো, তাহলে যেন তুমি লিখতে পারো। এবং এমসিকিউতে যদি হচ্ছে তোমাকে সমীকরণটা দেয়, অনেক ক্ষেত্রে এমসিকিউ যখন একটু কঠিন করে তখন এই সমীকরণটা দেয়, কারণ সমীকরণটা একটু পেঁচানো, অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়। তাই হচ্ছে 4টা অপশন যখন থাকে তখন ভুল হওয়ার সম্ভাবনাটা আরো বেশি থাকে। যদি তোমার কাছে ক্লিয়ারলি মনে না থাকে পড়াটা, তখন হচ্ছে ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তাই আমরা এই সমীকরণটি টোটাল মুখস্থ করে নেব, যেন আমরা জ্ঞানমূলক প্রশ্ন হোক বা হচ্ছে এমসিকিউ হোক, দুটাতে যেন অ্যান্সার করতে পারি, সেজন্য আমরা টোটাল সমীকরণটা মুখস্থ করব। সমীকরণটা কি? ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার ইন্টু সাই প্লাস ডি স্কোয়ার বাই ডি ওয়াই স্কোয়ার ইন্টু সাই প্লাস ডি স্কোয়ার বাই ডি জেড স্কোয়ার ইন্টু সাই প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ইন্টু ই মাইনাস ভি হোল ইন্টু সাই ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন তো আমাদের জানা দরকার না যে কোনটা দিয়ে কি প্রকাশ করছে। প্রথমে আসো সাই। সাই আমাদের কাছে নতুন, তাই না? সাই দিয়ে কি বোঝাচ্ছি আমরা? সাই দিয়ে মূলত আমরা ত্রিমাত্রিক তরঙ্গের বিস্তৃতি বোঝাই। কি বোঝাই? ত্রিমাত্রিক তরঙ্গের বিস্তৃতি বোঝাচ্ছি। আচ্ছা, পায়ের মান আমরা সবসময় জানি এইচ আমরা জানি যে প্লাঙ্কের ধ্রুবক। আচ্ছা, তারপর আমরা কি আসবো? এম। এম দ্বারা কি বোঝাচ্ছে? এম হচ্ছে এখানে ইলেকট্রনের ভর। কি বোঝাচ্ছে? এম দ্বারা মূলত ইলেকট্রনের ভর বোঝাচ্ছে। আচ্ছা, ই দ্বারা কি বোঝাচ্ছে? ই হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি। ই দ্বারা কি বোঝাচ্ছে? ইলেকট্রনের মোট শক্তি। আচ্ছা, তারপর আমাদের ভি। ভি দিয়ে আমরা কি বুঝি? ভি হচ্ছে ইলেকট্রনের স্থিতিশক্তি। আচ্ছা, ইলেকট্রনের স্থিতিশক্তি এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি বলতো? ইলেকট্রনের স্থিতিশক্তি আমরা নির্ণয়ের ক্ষেত্রে জেড ই স্কোয়ার বাই আর এই সমীকরণটি আমরা ব্যবহার করে থাকি ইলেকট্রনের স্থির
শক্তি বা স্থিতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে শ্রোডিঞ্জারের তরঙ্গ থেকে আমরা কি কি শিখবো? শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ থেকে আমরা টোটাল সমীকরণটা মুখস্থ করবো, যেন আমরা জ্ঞানমূলক প্রশ্ন বা এমসিকিউ দুটারই উত্তর করতে পারি। তারপর আমরা শিখবো কোনটা দ্বারা কি প্রকাশ পায়, অর্থাৎ সাই দ্বারা আমরা কি বুঝতে পারছি? সাই হচ্ছে আমাদের ত্রিমাত্রিক তরঙ্গের বিস্তৃতি, এম হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর, ই হচ্ছে ইলেকট্রনের মোট শক্তি যেটা টোটাল ইলেকট্রনের শক্তি প্রকাশ করছে, ভি হচ্ছে আমাদের ইলেকট্রনের স্থিতিশক্তি যা আমরা বের করতে পারবো Z²/R এই সমীকরণটি দ্বারা। প্রশ্ন আছে কোনো এখানে তোমাদের? দেখি তো। কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো জানাও। আচ্ছা, সাই শব্দটার সাথে আমরা মোটামুটি নতুন ভাবে এখানে পরিচিত হলাম, তাই না? সাই হচ্ছে ত্রিমাত্রিক তরঙ্গের বিস্তৃতি। এখন এই সাই সম্পর্কে আমরা কয়েকটা লাইন একটু মুখস্থ করার চেষ্টা করব, সেটা হচ্ছে টোটালি বই থেকে আমরা মুখস্থ করব। কি কি মুখস্থ করব দেখো তো। দেখো, সাইয়ের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে সাই স্কোয়ারের প্রত্যেকটি মান ইলেকট্রনের তরঙ্গের তীব্রতার সমানুপাতিক। কি মনে রাখবো? লিখে দিই আমি। দেখো, সাই স্কোয়ার এর প্রত্যেকটি মান, সাই স্কোয়ারের প্রত্যেকটি মান ইলেকট্রনের তরঙ্গের সমানুপাতিক। কি বললাম আমরা? তরঙ্গের তীব্রতার সমানুপাতিক। সাই স্কোয়ারের প্রত্যেকটি মান ইলেকট্রনের তরঙ্গের তীব্রতার সমানুপাতিক। কি পেলাম আমরা? যে সাই স্কোয়ারের যে মানগুলো আমরা পাবো সেই প্রত্যেকটি মান ইলেকট্রনের তরঙ্গের তীব্রতার, কথাটা একটু কিন্তু পেঁচানো, ইলেকট্রনের তরঙ্গের নয়, কিন্তু কথাটা হচ্ছে ইলেকট্রনের তরঙ্গের তীব্রতার সমানুপাতিক। কার সমানুপাতিক? ইলেকট্রনের তরঙ্গের তীব্রতা সমানুপাতিক। এটা একটা এমসিকিউ কোয়েশ্চেন, যেটা অনেক ক্ষেত্রেই এমসিকিউতে আসে, যে সাই স্কোয়ারের প্রত্যেকটি মান কিসের সমানুপাতিক? তখন আমরা কি বলবো? ইলেকট্রনের তরঙ্গের তীব্রতার সমানুপাতিক। আচ্ছা, ইলেকট্রনের তরঙ্গের তীব্রতার সমানুপাতিক। তারপর দেখো যে কোনো নির্দিষ্ট ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান নিউক্লিয়াসের চারদিকের কোন স্থানে হবে, অর্থাৎ কোনো নির্দিষ্ট ইলেকট্রনের অবস্থান নিউক্লিয়াসের চারদিকে কোন স্থানে হবে তা এই সাই স্কোয়ারের যে মান আছে আমাদের, সাই স্কোয়ারের মান থেকে আমরা জানতে পারি। কি বললাম আমরা? সাই স্কোয়ারের মান থেকে আমরা কি জানতে পারবো? যে ইলেকট্রনের নির্দিষ্ট শক্তি স্তরে অবস্থান ঠিক নিউক্লিয়াসের চারপাশে কোন স্থানে হবে সেটা আমরা জানতে পারি এই সাই স্কোয়ারের মান থেকে। আচ্ছা, আর কি শিখতে হবে আমাদের? আমরা জানবো যে নিউক্লিয়াসের চারদিকে যে ত্রিমাত্রিক স্থানে কোনো নির্দিষ্ট শক্তি স্তরের ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা, অর্থাৎ যে আমাদের শক্তি স্তর রয়েছে সেই শক্তি স্তরের যে স্থানে ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই পার্সেন্টেজ কত? ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেটার পার্সেন্টেজ 90 to 95%। কত? 90 to 95% হয়। বিজ্ঞানী সমারফিল্ড সেই স্থানকে নামকরণ করেছেন অরবিটাল। তোমাদের একটা প্রশ্ন হচ্ছে প্রায়ই আসে, ইভেন গত ক্লাসে যখন নিচ্ছিলাম তখনও হচ্ছে এই প্রশ্নটা আসছিল যে আপু উপশক্তি স্তর বা উপস্তর এবং অরবিটাল দুটি কি একই জিনিস? না আপু, উপশক্তি স্তর বা অরবিটাল এক জিনিস নয়। উপশক্তি স্তরের ত্রিমাত্রিক বিন্যাস থেকে আমরা মূলত অরবিটাল পেয়ে থাকি। কি? উপশক্তি স্তরের ত্রিমাত্রিক বিন্যাস থেকে আমরা অরবিটাল পেয়ে থাকি, অর্থাৎ উপশক্তি স্তর এবং অরবিটাল এক জিনিস নয়। আচ্ছা, এই সাই স্কোয়ারের মানসমূহ হচ্ছে পরমাণুতে বিভিন্ন শক্তি স্তরের অরবিটাল প্রকাশ করে। কি বললাম আমরা? এই সাই স্কোয়ারের মানসমূহ হচ্ছে, অর্থাৎ এই সাই স্কোয়ার থেকে যে মান আসবে সেই মানসমূহ হচ্ছে একটি পরমাণুর বিভিন্ন শক্তি স্তরের অরবিটাল প্রকাশ করে। আচ্ছা, এই হচ্ছে সাই সম্পর্কে আমরা 3 থেকে 4টা লাইন হাইস্ট রয়েছে, যেগুলো হচ্ছে সাইয়ের বৈশিষ্ট্য বলতে পারো, যা এমসিকিউতে অনেক ক্ষেত্রে আসে এবং অ্যাডমিশনের জন্য খুব বেশি জরুরি। অ্যাডমিশনে একটু হচ্ছে ঘোরানো পেঁচানো প্রশ্নগুলো যেহেতু বেশি করে আমরা জানি, সুতরাং এই ভিতরের প্রশ্নগুলো অ্যাডমিশনের জন্য খুব জরুরি। যে সাই স্কোয়ারের বৈশিষ্ট্য আমরা কি কি পড়লাম আরেকবার যদি রিভিউ করি, যে সাই স্কোয়ারের প্রত্যেকটি মান ইলেকট্রনের তরঙ্গের তীব্রতার সমানুপাতিক। কি বললাম? সাই স্কোয়ারের প্রত্যেকটি মান ইলেকট্রনের তরঙ্গের তীব্রতার সমানুপাতিক।
ইলেকট্রনের তরঙ্গের সমানুপাতিক না, ইলেকট্রনের তরঙ্গের তীব্রতার কথা আমরা মনে রাখবো, ইলেকট্রনের তরঙ্গের তীব্রতার সমানুপাতিক। আচ্ছা, আর কি জানলাম যে কোনো নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের সম্ভাব্য অবস্থান কোথায় সবচেয়ে বেশি হবে সেটা আমরা এই সাই স্কোয়ারের মান থেকে জানতে পারি, এবং যে স্থানে ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, যেটার পার্সেন্টেজ আসবে 90 to 95%, সেই স্থানটিকে বিজ্ঞানী সমারফিল্ড কি বলেছেন? অরবিটাল বলেছেন। কি নামকরণ করেছেন? অরবিটাল। অর্থাৎ অরবিটাল কি জিনিস? যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, পার্সেন্টেজ আমরা পাবো 90 থেকে 95%। আচ্ছা, আরেকটা লাইন আমরা কি জানলাম যে সাই স্কোয়ারের মানসমূহ পরমাণুতে বিভিন্ন শক্তির অরবিটাল প্রকাশ করে। সাই নিয়ে আমাদের মোটামুটি এই পড়াশোনা। আচ্ছা, এবার আমাদের টপিক হচ্ছে, আচ্ছা সবার কাছে কি ক্লিয়ার সাইয়ের ব্যাপারটা? যেহেতু সাই শব্দটা আমাদের কাছে একটা নতুন টার্ম, এটা ক্লিয়ার হওয়া খুব জরুরি এবং এমসিকিউর জন্য বেশ ইম্পর্টেন্ট একটা টার্ম। আচ্ছা, সবার ক্লিয়ার হলে বা কারো ক্লিয়ার না হলে কোনো ধরনের প্রশ্ন থাকলে সেই প্রশ্নটাও করতে পারো। আমি চেষ্টা করছি তোমাদের সব কমেন্টই পিক করার। আচ্ছা, নেক্সট টপিক কি? নেক্সট টপিক আমাদের কোয়ান্টাম বলবিদ্যা। কোয়ান্টাম বলবিদ্যা, পরমাণু মডেল। কি বললাম? কোয়ান্টাম বলবিদ্যা, পরমাণু মডেল। আচ্ছা, কোয়ান্টাম বলবিদ্যা, পরমাণু মডেল ব্যাপারটা কি? কোয়ান্টাম বলবিদ্যা, পরমাণু মডেল বলতে আমরা এক কথায় বলবো যে পরমাণু মডেলের মধ্যে সর্বাধুনিক বলে যাকে স্বীকৃতি দেওয়া হয় সেটাই হচ্ছে আমাদের এই কোয়ান্টাম বলবিদ্যা, পরমাণু মডেল। এবং এটি হচ্ছে আমরা গত দুই ক্লাস, মানে আজকের ক্লাস এবং গত ক্লাসে যে প্রত্যেকটা মতবাদ সম্পর্কে পড়েছি, যেমন হচ্ছে আমরা পড়লাম যে রাদারফোর্ডের মতবাদ পড়লাম, বোর পরমাণু মডেল সম্পর্কে পড়লাম, আমরা ডি ব্রগলি সমীকরণ সম্পর্কে পড়লাম, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি পড়লাম এবং শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ পড়লাম। এই যে 5 ব্যক্তির 5টা মতবাদ বা 5 ধরনের সমীকরণ, এই 5টার সমন্বিত ফলাফল হচ্ছে আমাদের এই কোয়ান্টাম বলবিদ্যা, পরমাণু মডেল। কি বললাম? এই 5 জনের যত মতবাদ ছিল সব থেকে যে যেমন হচ্ছে আমরা যদি একটু বিস্তারিত পড়তে চাই তাহলে কি আসবে, যে দেখো রাদারফোর্ড পরমাণু মডেল যখন আমরা পড়েছিলাম, আমরা বারবার বলেছিলাম যে এটার ইম্পর্টেন্স এত বেশি, কারণ হচ্ছে এই মডেল থেকে আমরা মূলত নিউক্লিয়াস সম্পর্কে জানতে পারি, অর্থাৎ নিউক্লিয়াসের আবিষ্কার হয়েছে এই রাদারফোর্ড পরমাণু মডেল দ্বারা। তারপর দেখো বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেলের সবচেয়ে বড় সাফল্য কি, বা সেখান থেকে আমরা কি নিতে পারি, যে আমরা শক্তি স্তরের ধারণা, স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা পেয়েছি আমরা বোর পরমাণু মডেল থেকে। আবার দেখো যে ডি ব্রগলি কি প্রমাণ করলেন? ডি ব্রগলি প্রমাণ করলেন যে ইলেকট্রনের মধ্যে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুটি বিদ্যমান রয়েছে, এবং ইনি গাণিতিকভাবে ব্যাখ্যা করেন যে mvr = nh/2 পাই। তারপর দেখো শ্রোডিঞ্জার কি করলেন? শ্রোডিঞ্জার আমাদের যে তরঙ্গ সমীকরণ রয়েছে, এই তরঙ্গ সমীকরণের হাত ধরেই কিন্তু মূলত হচ্ছে আমাদের এই কোয়ান্টাম বলবিদ্যা, পরমাণু মডেলটি তৈরি। তাহলে শ্রোডিঞ্জারের সেই তরঙ্গ যে সমীকরণ রয়েছে সেটিকে কাজে লাগিয়ে আমাদের হচ্ছে এই মডেলের উদ্ভাবন। তারপর আমরা কি বলেছিলাম, যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, অর্থাৎ হাইজেনবার্গটা আমাদের বুঝিয়েছিলেন যে ইলেকট্রন যেহেতু দ্বিত্বধর্মী বা দুই ধর্ম বিশিষ্ট, তাই ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে কখনোই সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। এই 5টা সমীকরণের 5টা পয়েন্ট পিক করে আমাদের মূলত সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যে পরমাণু মডেল বা আধুনিক পরমাণু মডেল বলা হয়, সেটি হচ্ছে আমাদের এই কোয়ান্টাম বলবিদ্যা, পরমাণু মডেল। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে এমসিকিউ এর জন্য বেশ কয়েকটা পড়াশোনা করব। কি কি পড়াশোনা করব চলো একটু দেখি। রাদারফোর্ড, রাদারফোর্ডের মডেলটা আমরা কত সালে পেয়েছি? মোস্ট ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমার এমসিকিউতে এই 5টা মডেলে যে কোনো একটা বা দুইটার সাল জানতে পারে, যে কত সালে এদের উদ্ভাবন বা কত সালে আমরা পেয়েছি। 1911 খ্রিস্টাব্দে। তারপর দেখো বোর, বোর পরমাণু মডেলটি আমরা কততে পেয়েছি? 1913-তে।
কততে? 1913-তে। তারপর দেখো ডি ব্রগলি, ডি ব্রগলি যে সমীকরণটা আমাদের দিয়েছে সেটা আমরা পেয়েছি 1924 সালে। কততে? 1924 সালে। তারপরে আমরা যদি লিখি যে শ্রোডিঞ্জারের সমীকরণ কততে পেয়েছি? 1926 সালে। এবং সবশেষ হাইজেনবার্গ কি? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আমরা পেয়েছি 1927 সালে। এই 5টা সাল মনে রাখা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এর মধ্যে যে কোনো একটা বা দুইটা হচ্ছে তোমরা এমসিকিউ হিসেবে পেতে পারো, এবং অ্যাডমিশনের ক্ষেত্রেও এই সালগুলোর মধ্যে যে কোনো একটি সাল আসতে পারে। আমরা হচ্ছে সিরিয়াল ওয়াইজ যদি মনে রাখি তাহলে আমাদের জন্য মনে হয় একটু সহজ হয়ে যায়। যে রাদারফোর্ড প্রথমে কি করলেন? পরমাণু মডেল দিলেন 1911 খ্রিস্টাব্দে। সেই থেকে রাদারফোর্ডের মডেলের ত্রুটি দূর করতে তার পরবর্তীতে 1913 সালে বোর তার পরমাণু মডেল দিলেন। ডি ব্রগলি বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা দূর করতে 1924 সালে তার সমীকরণ দিলেন। শ্রোডিঞ্জার অতঃপর সমীকরণ দিলেন 1926 সালে, এবং হাইজেনবার্গ তার অনিশ্চয়তা নীতিটি দিলেন 1927 খ্রিস্টাব্দে। কততে? 1927 খ্রিস্টাব্দে। আচ্ছা, তার পরবর্তী আমাদের পড়াশোনা কিনে তার পরবর্তী পড়াশোনা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা নিয়ে। কি নিয়ে পড়াশোনা করবো আমরা? কোয়ান্টাম সংখ্যা নিয়ে। আচ্ছা, আচ্ছা, অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি, এক্সিলেন্ট। সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি পরবর্তীতেও ক্লাসটুকু হচ্ছে সময় নিয়ে করবেন। আচ্ছা, কি পড়াবো আমরা এবার? কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা আসলে কি বুঝি? যে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এমন বিশেষ ধরনের সংখ্যা যার দ্বারা পরমাণুর শক্তি স্তরের আকৃতি, আকার, ইলেকট্রনের যে আমাদের দিকবিন্যাস, ত্রিমাত্রিক দিকবিন্যাস, এবং ইলেকট্রনের যে ঘূর্ণন রয়েছে সেই ঘূর্ণন সম্পর্কে বা ঘূর্ণন দিক সম্পর্কে সঠিকভাবে জানতে পারি আমরা। যে সংখ্যার মাধ্যমে সেই বিশেষ সংখ্যাগুলোকে আমরা বলছি কোয়ান্টাম সংখ্যা। কি বলছি? কোয়ান্টাম সংখ্যা হলো বিশেষ সংখ্যা যার মাধ্যমে আমরা পরমাণু শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক শক্তি স্তরের বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন সম্পর্কে জানতে পারবো। সেই সংখ্যাগুলোকে আমরা বলছি কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যাকে আমরা কয় ভাগে ভাগ করি? কোয়ান্টাম সংখ্যাকে আমরা ভাগ করি হচ্ছে 4 ভাগে। কি কি দেখি? প্রথমটি হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। কি? প্রধান যাকে আমরা প্রকাশ করছি n দ্বারা। আচ্ছা, তারপর কি? তারপর আমরা পাচ্ছি সহকারী কোয়ান্টাম সংখ্যা যাকে প্রকাশ করব আমরা l দ্বারা। আচ্ছা, তারপর আমরা লিখব
চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা প্রকাশ করছি m দ্বারা। এবং সবশেষে যেটা সেটা হচ্ছে আমাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করব s দ্বারা। তাহলে কি কি আমরা পেলাম যে 4টা কোয়ান্টাম সংখ্যা আমাদের রয়েছে। প্রথম হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা প্রকাশ করছি n দ্বারা। তারপরটি হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা প্রকাশ করছি l দ্বারা। তারপর আমাদের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যাকে প্রকাশ করছি m দ্বারা। এবং সবশেষে স্পিন কোয়ান্টাম সংখ্যা, যাকে প্রকাশ করছি আমরা s দ্বারা। এখন এই 4টি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, যে আমরা কিভাবে এদের বের করতে পারি বা এরা কি রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, কারো কোনো ধরনের প্রশ্ন থাকলে প্রশ্ন অবশ্যই করতে পারো, আমি হচ্ছে কমেন্ট পিক করার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমরা কি করব? প্রথমে হচ্ছে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি বলেছিলাম, কি দ্বারা প্রকাশ করছি? আমরা n দ্বারা প্রকাশ করছি, n দ্বারা প্রকাশ করছি। এই n এর মান হবে পূর্ণ সংখ্যা 0 ছাড়া, মানে হচ্ছে 1 2 3 4 এরকম ভাবে এর মান হবে। এবং এই প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদের কি সম্পর্কে ধারণা দিচ্ছে? প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদের মূলত শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা দিচ্ছে। কি সম্পর্কে ধারণা দিচ্ছে? শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা দিচ্ছে। আচ্ছা, তাহলে প্রধান n, আমরা কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যাকে বের করছি n দ্বারা, যেখানে আমরা ধারণা পাবো শক্তি স্তরের আকার সম্পর্কে। এবং n এর মান হবে 0 ছাড়া পূর্ণ সংখ্যা, মানে 1 2 3 4 এরকম ভাবে পূর্ণ সংখ্যা হবে। এখন দেখো, যখন আমাদের n এর মান 1 হবে তখন আমরা মূলত এটিকে প্রকাশ করব k দিয়ে, যেটি আমাদের প্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটি হচ্ছে প্রধান শক্তি স্তরকে রিপ্রেজেন্ট করে, যাকে আমরা কে শেল বলে থাকি। ঠিক এমনি ভাবে n এর মান যখন 2 হবে তখন আমরা প্রকাশ করব ক্যাপিটাল L দ্বারা। n এর মান যখন 3 হবে তখন আমরা প্রকাশ করব ক্যাপিটাল M দ্বারা। এবং n এর মান 4 হলে আমরা প্রকাশ করব ক্যাপিটাল N দ্বারা, অর্থাৎ কে শেল, L শেল, M শেল, N শেল এরকম ভাবে যেতে থাকবে। আচ্ছা, এখন এর থেকে আমরা কি কি শিখতে পারি, বা এই প্রধান কোয়ান্টাম সংখ্যা বের করার মাধ্যমে আমরা কি কি জানতে পারবো? দেখো তো, n এর মান আমরা যদি এভাবে লিখি যে n এর মান যত বৃদ্ধি পাবে, কি লিখলাম? n এর মান আমাদের যত বৃদ্ধি পাবে তত কি হবে বলো? প্রথম কথাই হচ্ছে পরমাণুর আকার তত বাড়বে, আকার তত বৃদ্ধি পাবে। তারপর দেখো কি হবে, যে দেখো পরমাণু যদি n এর মান বৃদ্ধি পেতে থাকে তাহলে প্রধান শক্তি স্তরের সংখ্যা বাড়তে থাকবে, তার মানে হচ্ছে পরমাণুর আকার বৃদ্ধি পাবে। এখন পরমাণুর আকার যত বড় হবে, দেখো এটা যদি হয় নিউক্লিয়াস, এগুলো যদি হয় শক্তি স্তর, তাহলে তুমি দেখো যে খুব স্বাভাবিকভাবে যে যত বড় হতে থাকবে নিউক্লিয়াস থেকে দূরত্ব তত বাড়তে থাকবে, তাহলে নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়বে। তাহলে আমরা দুইটা পয়েন্ট পেয়ে গেলাম, যে n এর মান যত বৃদ্ধি পাবে আকার তত বাড়বে, নিউক্লিয়াস থেকে দূরত্ব তত বাড়বে, এবং ইলেকট্রনের শক্তি তত বাড়বে। যে ইলেকট্রন যত উচ্চ শক্তি স্তরে থাকবে ইলেকট্রনের শক্তি তত বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে যদি একটা এমসিকিউ কোশ্চেন আসে তাহলে কিভাবে আসতে পারে বলতো, যে n এর মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে
দিয়ে যদি একটা ড্যাশ দিয়ে তোমাকে লিখে 4টা অপশন যে আকার বৃদ্ধি পাবে পরমাণুর, নিউক্লিয়াস থেকে দূরত্ব বৃদ্ধি পাবে, ইলেকট্রনের শক্তি কমবে, বা হচ্ছে যদি এই 3টা অপশন দিয়ে বলে যে নিচের কোনটি সঠিক, যে 1 ও 2, 1 2 3, 1 2 3 4, যদি এইভাবে একটা কোয়েশ্চেন আসে তাহলে তুমি কি করবে? তোমার অবশ্যই এই 3টা পয়েন্ট মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো? আমরা মুখস্থ এটা করব না, এমনিতে আমাদের মুখস্থ করার অনেক পড়া রয়ে গেছে, আমরা এটা মুখস্থ করব না, আমরা এটা কৌশলে মনে রাখার চেষ্টা করব। দেখো যখন হচ্ছে এন এর মান কম তখন আমাদের শক্তি স্তর থাকবে কম, শক্তি স্তর কম থাকলে পরমাণু ছোট থাকবে, কিন্তু এন এর মান বেশি মানে আমাদের শক্তি স্তর বেশি থাকবে, স্বাভাবিকভাবে পরমাণুর আকার ধীরে ধীরে বৃদ্ধি পাবে, অর্থাৎ এন এর মান বাড়লে আমরা পরমাণুর আকারও বড় পাবো। তারপর দেখো যে পরমাণুর আকার যদি বড় হয়, দেখো এই প্রথম শক্তি স্তর সেটা থেকে নিউক্লিয়াসের যতটুকু দূরত্ব, দ্বিতীয় শক্তি স্তরের সাথে নিউক্লিয়াসের দূরত্ব তার চেয়ে বেশি, অর্থাৎ আমরা সহজেই বুঝতে পারি যে পরমাণুর আকার যত বাড়বে বা এন এর মান যত বাড়বে নিউক্লিয়াস থেকে পরমাণুর সেই শক্তি স্তরের দূরত্ব তত বৃদ্ধি পাবে। তারপর আমরা কি পড়বো? যে ইলেকট্রনের শক্তি তত বাড়বে, অর্থাৎ ইলেকট্রন যত উচ্চ শক্তি স্তরে থাকবে তার শক্তি তত বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা এখন এখান থেকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবো বা মুখস্থ করব, যেটা হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র। যে প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কি? সূত্র হচ্ছে 2n²। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কি? 2n²। তাহলে তোমাকে যদি হচ্ছে ধর একটা এমসিকিউ প্রশ্ন যদি আমরা দেই যেখানে n এর মান হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখন যদি আমরা একটা এমসিকিউ লিখি যে চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? ধরো তোমাকে অপশন দেওয়া হলো 16, 32, 8, 20। আমরা কিভাবে বের করব? কেউ পারলে আমাকে একটু দেখাও তো, অ্যান্সারটা বের করে কমেন্ট করো যে কত হতে পারে। চতুর্থ শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? চতুর্থ শক্তি স্তরে যেটা আমরা বের করব, এই যে সূত্রটা আমরা হচ্ছে উপরে দিয়ে দিয়েছি যে 2n², যেখানে n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে দেখো তো চতুর্থ শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? তোমার কাছে 4টা অপশন রয়েছে, ক হচ্ছে 16, খ হচ্ছে 32, গ হচ্ছে 8 এবং ঘ হচ্ছে 20। কত? যারা সাথে আছে একটু বলো যে কত। কিভাবে বের করবে? আমি উপরের সূত্রটা এখনো লেখাই রয়েছে, সূত্র মতে একটু বের করে আমাকে হচ্ছে কমেন্ট করে জানাও যে আমি দেখি তোমরা কতটা হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাসটা করছো বা কোঅপারেশন কতটা করছো। এত সময় তো লাগার কথা না, সূত্রটা এখনো উপরে রয়েছে। দেখো বের করতে পারো কিনা। চতুর্থ শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? আচ্ছা, নিলয় আল সাদ আমাদের উত্তর দিয়েছে 32। আচ্ছা, আর কেউ? আর কেউ বের করতে পারছো না যে চতুর্থ শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? কিভাবে বের করব? বের করব আমরা 2n² দিয়ে। আমি বারবার বলে দিচ্ছি যে 2n² দিয়ে আমরা n এ বসাবো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা চলো দেখি আমরা হচ্ছে বের করার চেষ্টা করি যে কত আসে। দেখো আমাদের এখানে বললো চতুর্থ মানে হচ্ছে n এর মান কত? n এর মান হচ্ছে 4। সূত্র কি আমাদের? 2n² মানে হচ্ছে 2 ×
4 স্কোয়ার, তাহলে 16 ইকুয়ালস টু 32। বুঝতে পারলাম কিভাবে? আচ্ছা, সাদ আমাদের সঠিক উত্তর দিয়েছে 32। তাহলে চতুর্থ শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা জানলাম এই সমীকরণের মাধ্যমে বসিয়ে 32। আচ্ছা, চলো আমরা নেক্সট কোয়ান্টাম সংখ্যা পড়তে যাই। পরবর্তী কোয়ান্টাম সংখ্যা কি আমাদের? সহকারী কোয়ান্টাম সংখ্যা। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যা অপরটার সাথে ইন্টার রিলেটেড। মানে তুমি যখন সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করবে তখন তোমার হচ্ছে এন এর মান অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান জানতে হবে। সেটা কেমন চলো একটু দেখি আমরা। যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই সহকারী কোয়ান্টাম সংখ্যা কি রিপ্রেজেন্ট করছে বলো তো, কি প্রকাশ করছে? এই সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা মূলত শক্তি স্তরের আকৃতি সম্পর্কে জানতে পারি বা উপশক্তি স্তর সম্পর্কে জানতে পারি। কি জানতে পারি? শক্তি স্তরের আকৃতি সম্পর্কে জানতে পারি। আকৃতি সম্পর্কে জানতে পারি। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? আমরা প্রকাশ করছি এল দ্বারা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করছি এল দ্বারা। আচ্ছা, এল এর সূত্রটা কি? আমরা কিভাবে বের করব বলো তো? এল এর সূত্র হচ্ছে যে এল ইকুয়ালস টু 0 থেকে n মাইনাস 1। কি বললাম আমরা? এল ইকুয়ালস টু 0 থেকে n মাইনাস 1। আচ্ছা, তাহলে যদি আমরা চতুর্থ শক্তি স্তর যেহেতু আগে নিয়ে করেছি তাহলে আমরা সেটা ধরেই করি যে চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে যদি তোমাকে বলে এল এর মান কত, তাহলে আমরা লিখব যে চতুর্থ শক্তি স্তরে n ইকুয়ালস টু আমরা জানি কত? চতুর্থ শক্তি স্তর যেহেতু n এর মান হবে 4, n এর মান 4 হলে আমরা l এর মান কত পাবো দেখো তো? 0 থেকে 4 মাইনাস 1 মানে 0 থেকে 3, তাই তো? তাহলে হচ্ছে 0 1 2 3। কয়টা আমরা পেলাম? 4টা উপশক্তি স্তর পেলাম। অর্থাৎ চতুর্থ শক্তি স্তরের জন্য এল এর মান হবে 0 1 2 3, যেগুলোকে আমরা প্রকাশ করব কি দিয়ে বলো তো? নির্দিষ্ট সিম্বল দিয়ে আমরা প্রকাশ করে থাকি। যেমন এল এর মান যখন 0 তখন আমরা সেটা বলবো এস উপশক্তি স্তর, যখন 1 তখন আমরা বলবো পি উপশক্তি স্তর, 2 এর জন্য বলবো ডি এবং এটার জন্য বলবো এফ। অর্থাৎ আমরা 4টা উপশক্তি স্তর পেলাম যাদের আমরা প্রকাশ করছি এস পি ডি এফ দ্বারা। বোঝা গেল আমরা এল এর মান কিভাবে প্রকাশ করব? এল এর মান আমরা নির্ণয় করব 0 থেকে n মাইনাস 1, অর্থাৎ চতুর্থ শক্তি স্তর আমরা যখন বের করছি তখন আমরা প্রকাশ করব এটাকে, n এর মান যেহেতু 4 তাহলে 0 থেকে 3 পর্যন্ত হবে, 0 1 2 3, যেগুলোকে আমরা উপশক্তি স্তরের নাম দিচ্ছি বা নামকরণ করছি নির্দিষ্ট অ্যালফাবেট দিয়ে, অর্থাৎ এস পি ডি এফ। আচ্ছা, এই হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা নির্ণয়। আচ্ছা, তারপর আমাদের রয়েছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, আমাদের তাবাসসুম আজিজ আমাদের লাস্ট এমসিকিউর অ্যান্সার করেছিল 32। হ্যাঁ আপু, তোমার অ্যান্সারটি সঠিক হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, তাই তো? আচ্ছা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে থেকে আমরা মূলত কি জানতে পারি বা এটা কি প্রকাশ করছে? এটা প্রকাশ করছে আমাদের যে উপশক্তি স্তর রয়েছে, উপশক্তি স্তরের ত্রিমাত্রিক বিন্যাস, অর্থাৎ এল থেকে মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা যে উপশক্তি স্তরগুলো পেলাম, এল এর মান থেকে আমরা যে উপশক্তি স্তরগুলো পেলাম, সেই উপশক্তি স্তরের ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে আমরা জানতে পারবো
এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা, যাকে আমরা কিভাবে প্রকাশ করছি বলতো, যাকে আমরা প্রকাশ করছি এম দ্বারা। আচ্ছা, আমি যখন প্রথমেই বলে নিয়েছিলাম যে এই প্রত্যেকটি কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা, সেটি আবার প্রধান কোয়ান্টাম সংখ্যার পরে আসছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপর আসছে আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। যখন আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বের করেছিলাম তখন আমরা দেখেছিলাম সেটা প্রধান কোয়ান্টাম সংখ্যা লাগছে সেটা বের করতে, অর্থাৎ এন এর মান প্রয়োজন হচ্ছে। আবার এই ক্ষেত্রে আমরা যখন চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বের করব তখন হচ্ছে আমাদের যে সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এল এর মান আমাদের এই এম বের করতে প্রয়োজন হবে। আচ্ছা, এম নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সূত্র কি বলতো? এম এর মান হচ্ছে -L 0 প্লাস এল, অর্থাৎ -L থেকে 0 এবং +L। বুঝতে পারলাম আমরা? আচ্ছা, চতুর্থ শক্তি স্তরের জন্য আমরা এল এর মান যেন কয়টা পেয়েছিলাম? চতুর্থ শক্তি স্তরের জন্য এল এর মান আমরা পেয়েছিলাম 0, 1, 2 এবং 3, যেগুলো প্রকাশ করেছিলাম S, P, D, F। আচ্ছা, আমি রিয়েলি সরি। আচ্ছা, আমরা কি বের করছিলাম যে চতুর্থ শক্তি স্তরের জন্য আমরা এল এর মান পেয়েছিলাম 0, 1, 2, 3, এবং যার জন্য আমরা প্রকাশ করেছিলাম যেগুলো দিয়ে উপশক্তি স্তরের নাম ছিল আমাদের এস উপশক্তি স্তর, পি উপশক্তি স্তর এবং ডি ও এফ উপশক্তি স্তর। আচ্ছা, তাহলে দেখো এল এর মান যখন 0 ছিল তখন আমরা পেয়েছিলাম এস উপশক্তি স্তর। তাহলে এস উপশক্তি স্তরের জন্য উপশক্তি স্তর, এস উপশক্তি স্তরের জন্য আমরা অর্থাৎ এল এর মান যখন 0, এম এর মান পাবো কত? 0, তাই না? তাহলে অরবিটাল কয়টা পাচ্ছি আমরা? অরবিটাল হচ্ছে এস উপশক্তি স্তরের জন্য একটি, তাই না? আচ্ছা, তাহলে দেখো পি উপশক্তি স্তরের ক্ষেত্রে কি হবে? পি উপশক্তি স্তরের ক্ষেত্রে এল এর মান ছিল আমাদের 1, তাহলে এম এর মান হবে -1, 0 এবং +1, তাই না? তাহলে আমাদের অরবিটাল কয়টা পাচ্ছি আমরা? পি উপশক্তি স্তরের জন্য যেহেতু এল এর মান 1, এম এর মান আমরা পাচ্ছি তাহলে -1, 0 এবং 3 +1, তাহলে 3টা মান পাচ্ছি, অর্থাৎ পি উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা হচ্ছে 3টি। আচ্ছা, তারপর দেখো তো ডি উপশক্তি স্তর। ডি উপশক্তি স্তরের ক্ষেত্রে এল এর মান আমরা পাচ্ছি 2, তাহলে এম এর মান হবে -2, -1, 0, +1, +2, অর্থাৎ আমাদের ডি উপশক্তি স্তরের মোট অরবিটাল হচ্ছে 5টি এবং শেষে আমাদের এফ উপশক্তি স্তরের জন্য আমরা এল এর মান পেয়েছিলাম 3, তাহলে এম এর মান হবে -3, -2, -1, 0, +1, +2, +3। কটা মান পেলাম আমরা? 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ এফ উপস্তরের জন্য আমরা মোট অরবিটাল পাবো 7টি। এভাবে আমরা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বের করব এবং যার থেকে আমরা কি জানতে পারবো? যার থেকে আমরা মূলত শিখবো হচ্ছে অরবিটাল সম্পর্কে, অর্থাৎ কোন উপস্তরের কয়টি অরবিটাল রয়েছে, যার দ্বারা আমরা মূলত শক্তি স্তরের ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে জানতে পারবো। আচ্ছা, আমাদের
সর্বশেষ যে কোয়ান্টাম সংখ্যা সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটা মূলত আমাদের সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে বের করা বা হচ্ছে ইজিয়েস্ট পড়ার মধ্যে পড়ে 4টা কোয়ান্টাম সংখ্যার মধ্যে কি আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা। এইটা মূলত এটার কাজ হচ্ছে আমাদের যে ঘূর্ণায়নশীল ইলেকট্রনগুলো রয়েছে, ঘূর্ণায়মান যে ইলেকট্রন সমূহ আমাদের রয়েছে সেই ইলেকট্রনগুলো কোন দিকে ঘুরছে বা তার ঘূর্ণন অক্ষ কেমন হবে সেই সম্পর্কে দিক নির্দেশনা দিচ্ছে আমাদের এই স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? স্পিন কোয়ান্টাম সংখ্যাকে আমরা মূলত প্রকাশ করছি এস দ্বারা। এখন দেখো ইলেকট্রন যে ঘুরছে একটি বৃত্তাকার পথে যে ঘুরছে তার ঘূর্ণন পথ হচ্ছে দুরকম হতে পারে। একে তো হতে পারে আমাদের ঘড়ির কাঁটার দিকে এবং আরেকটা হতে পারে ঘড়ির কাঁটার বিপরীতে, তাই তার মান হবে সর্বোচ্চ দুইটা মান কি কি? দুইটা মান হচ্ছে প্লাস হাফ এবং মাইনাস হাফ। কি কি? প্লাস হাফ এবং মাইনাস হাফ। অর্থাৎ আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যার দু ধরনের মান থাকতে পারে। কি কি মান থাকতে পারে? প্লাস হাফ এবং মাইনাস হাফ। এখন এটা ডিপেন্ড করে আমাদের উপরে যে আমরা ঘড়ির কাঁটার দিকে কত ধরবো এবং ঘড়ির কাঁটার বিপরীতে হলে কত ধরবো। সাপোজ তুমি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ধরলে ইলেকট্রনের ঘূর্ণন মান হচ্ছে কত ধরবে? প্লাস হাফ। তাহলে খুব স্বভাবতই ঘড়ির কাঁটার যখন বিপরীত দিকে হবে তখন সে মানটি হবে মাইনাস হাফ। এটি হচ্ছে স্পিন সংখ্যা যার দ্বারা আমরা মূলত ইলেকট্রনের ঘূর্ণন অক্ষ সম্পর্কে বা ঘূর্ণন দিক সম্পর্কে জানতে পারি। আচ্ছা, এই ছিল টোটাল আজকের আমাদের টপিকস এবং পড়াশোনা। আমি যদি প্রথম থেকে একটু রিভিউ করি তাহলে কি কি আসবে? আমরা শুরুতে পড়েছিলাম যে ডি ব্রগলির সমীকরণ, তারপর আমরা পড়েছিলাম যে শ্রোডিঞ্জারের তরঙ্গ যে সমীকরণ সেটি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সম্পর্কে আমরা জেনেছি, এবং রাদারফোর্ড, বোর, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ, এবং তার সাথে হচ্ছে আমাদের ছিল যে ডি ব্রগলির সমীকরণ এবং mv/nh/2π এর প্রমাণ। এই মোট 5টি বিষয় একসাথে। আচ্ছা, আমি একটা কমেন্ট পিক করি। ম্যাম, অ্যাকচুয়ালি স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা কি জানতে পারি? হ্যাঁ, স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে তুমি জানতে পারবে হচ্ছে আমাদের যে ঘূর্ণায়নশীল ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনটি কোন অক্ষে রয়েছে, অর্থাৎ কিভাবে ঘুরছে তার ঘূর্ণন দিক সম্পর্কে আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা জানতে পারি। আচ্ছা, যা বলছিলাম যে আমরা যে 5টি মতবাদ সম্পর্কে পড়েছি বা পরমাণু মডেল সম্পর্কে পড়েছি, সেই 5টি মতবাদ এবং রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের অনুসারে বা সব থেকে যে সাফল্য প্রত্যেকটা মডেলের সেই সাফল্য সমন্বিত করে আমরা মূলত পাচ্ছি যে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল, যেটা হচ্ছে আমাদের সর্বাধুনিক পরমাণু মডেল। তারপর সেই কোয়ান্টাম বলবিদ্যা মডেল থেকে এলো আমাদের কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা আমরা কি জেনেছিলাম? যে এমন বিশেষ ধরনের সংখ্যা যা দ্বারা আমরা মূলত পরমাণু শক্তি স্তরের আকার আকৃতি, তার দিকবিন্যাস, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন সংখ্যা সম্পর্কে বা ঘূর্ণন অক্ষ সম্পর্কে জানতে পারি। এমন বিশেষ সংখ্যাই হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা, যার 4 ভাগে বিভক্ত: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং সর্বশেষ রয়েছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এবং প্রত্যেকটা কিভাবে নির্ণয় করতে হয় তার ম্যাথমেটিক্যাল টার্মগুলো তোমরা অলরেডি শিখে গেছো। আচ্ছা, তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকুক, কি বলো? তোমরা যারা যারা আমার আজকের ক্লাসটা টোটাল করেছো তারা সবাই এখন যে হোমওয়ার্কটি দেয়া থাকবে সেটি করে আমাদের ইনবক্স করে পাঠাবে, অর্থাৎ ইনবক্সে ছবি দিয়ে দিবে। কি করবে? ইনবক্সে ছবি পাঠিয়ে দিবে। তোমাদের জন্য একটা ম্যাথ বা হচ্ছে কিভাবে আমরা কোয়ান্টাম সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বের করতে পারি সেরকম একটা ম্যাথ থাকবে, যেটা তোমাদের বাড়ির কাজ। আমি প্রশ্নটা লিখে দিচ্ছি, সবাই একটু দেখে নাও। যে চতুর্থ শক্তি স্তরে কোয়ান্টাম সংখ্যা
এল এবং এম এর মান হিসাব করো। মোট অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা ব্যাখ্যা করো। কয়টা জিনিস এখানে তোমাদের বের করতে বলা হলো যে কোয়ান্টাম সংখ্যা এল এবং এম এর মান নির্ণয় করতে হবে, তোমরা সেখানে কয়টা অরবিটাল সংখ্যা পাচ্ছ তা আলাদা করে লিখতে হবে এবং তাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্পর্কে লিখতে হবে। এই ছিল তোমাদের আজকের হোমওয়ার্ক, যেটা আমি বললাম কি এই ম্যাথটা তোমরা যারা যারা আমার আজকের টোটাল ক্লাসটা করেছো সবাই আজকের এই টোটাল ক্লাসটাতে এই ম্যাথটা হচ্ছে যারা ছিলে তারা করে আমাদের পেজে ইনবক্স করে দেবে ছবি তুলে। তাহলে আজকের মতো আমাদের এখানেই ক্লাস শেষ। নেক্সট ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং পড়াশোনার সাথেই থাকো। ধন্যবাদ।